আসসালামু আলাইকুম। স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর রসায়ন প্রথম অধ্যায় রসায়নের ধারণা এই অধ্যায়টি রসায়নের পরিধি ও ক্ষেত্রসমূহ এই অংশটি থেকে বিগত বিভিন্ন পরীক্ষায় যে লাইন থেকে নৈর্ব্যক্তিক টাইপের প্রশ্নগুলো হয়েছে বা হয়ে থাকে তার প্রত্যেকটি লাইন আলোচনা করব। তারপর এই অংশটি থেকে বিগত বোর্ড পরীক্ষায় এবং অন্যান্য পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা রসায়নের পরিধি ও ক্ষেত্রসমূহ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। আমাদের শুরুতে রয়েছে পৃথিবী জন্মলগ্নে ছিল খুবই উত্তপ্ত, অর্থাৎ আমরা বর্তমানে পৃথিবীর যে অবস্থা দেখতে পাচ্ছি, পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন কিন্তু পৃথিবী এরূপ অবস্থায় ছিল না। তখন পৃথিবী ছিল খুবই উত্তপ্ত অবস্থায়, যা ধীরে ধীরে শীতল হতে হতে বর্তমান অবস্থায় রূপ লাভ করে। তারপরে রয়েছে অণুজীব হচ্ছে ব্যাকটেরিয়া এবং অ্যামিবা। তারপরে তোমাদের রয়েছে শরীরের ভেতর খাদ্য উপাদানের সাথে বিক্রিয়া করে অক্সিজেন, অর্থাৎ আমরা যখন কোনো খাবার গ্রহণ করি তখন সেই খাবারের সাথে আমরা নিঃশ্বাসের সাথে যে অক্সিজেন গ্রহণ করি সেই অক্সিজেন বিক্রিয়া করে। তারপরে রয়েছে খাবার পানিতে থাকে বিভিন্ন খনিজ লবণ, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তারপরে তোমাদের রয়েছে শরীরের ভেতর বিভিন্ন পদার্থের দ্রাবক হিসাবে কাজ করে পানি। তারপরে তোমাদের জানতে হবে জীবের শরীরের বেশিরভাগ অংশ হচ্ছে পানি। তারপরে রয়েছে শরীরের বিষাক্ত পদার্থ পানিতে দ্রবীভূত হয়ে শরীর থেকে নির্গত হয় প্রস্রাব ও ঘামের মাধ্যমে। তারপরে তোমাদের রয়েছে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে সার। তারপরে তোমাদের রয়েছে সারের উপাদান মৌল হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। এই সারের উপাদান মৌলসমূহ তোমরা মুখস্থ রাখবে, কারণ এখান থেকে তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো যে কোনো 3-4টি অপশনের মধ্যে দেওয়া থাকতে পারে। তারপরে তোমাদের রয়েছে কাগজের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। তারপরে সর্বশেষ যে পয়েন্টটি রয়েছে সেখানে বলা হয়েছে প্রচুর পরিমাণ সেলুলোজ পাওয়া যায় বাঁশ, আখের ছোবড়া ইত্যাদিতে। এখন আমরা তোমাদের বিগত যে বোর্ড প্রশ্নসমূহ রয়েছে এবং বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে কোন উপাদানটিতে সেলুলোজ থাকে। আমরা জানি বাঁশ এবং আখের ছোবড়ায় প্রচুর পরিমাণে সেলুলোজ পাওয়া যায়। অপশনে যেহেতু বাঁশ রয়েছে তাই আমরা এটিকে সঠিক হিসাবে দাগাবো। তারপরে তোমাদের রয়েছে কোনটি যৌগিক পদার্থ। তো এখানে যে অপশনগুলো রয়েছে প্রথমে রয়েছে লোহা। আমরা জানি লোহা হচ্ছে একটি মৌলিক পদার্থ, একে যতই ভাঙা হোক না কেন লোহা ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। তারপরে রয়েছে রূপা, এটিও সেম মৌলিক পদার্থ। তারপরে আমাদের সর্বশেষে রয়েছে সালফার। আমরা সালফারকে ভাঙলে সালফার ব্যতীত অন্য কোনো পদার্থ পাবো না। কিন্তু আমাদের গ নাম্বার যে অপশনটি রয়েছে মোম, এটি হচ্ছে একটি যৌগিক পদার্থ, কারণ মোম হচ্ছে একটি হাইড্রোকার্বন, অর্থাৎ এটি হচ্ছে হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগ। একে যদি ভাঙা হয় তাহলে হাইড্রোজেন এবং কার্বন পাওয়া যাবে, তাই মোম হচ্ছে একটি যৌগিক পদার্থ। তারপরে রয়েছে কাগজে কি থাকে। আমরা ইতিমধ্যে জেনেছি কাগজে থাকে সেলুলোজ, কারণ কাগজ তৈরি হয় বাঁশ কিংবা আখের ছোবড়া থেকে। বাঁশ কিংবা আখের ছোবড়াতে যেহেতু সেলুলোজ থাকে তাই আমরা বলতে পারি কাগজে থাকে সেলুলোজ। তারপরে রয়েছে কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি। কাঠের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে সেলুলোজ। তারপরে তোমাদের রয়েছে পৃথিবীর জন্মলগ্নে কেমন ছিল। আমরা প্রথমে জেনেছি পৃথিবী জন্মলগ্নে ছিল খুবই উত্তপ্ত অবস্থায়। তারপরে তোমাদের রয়েছে কোনটি অণুজীব। ব্যাকটেরিয়া, এটি হচ্ছে অণুজীব। তারপরে রয়েছে কাগজের প্রধান উপাদান কোনটি। কাগজের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। তারপরে তোমাদের রয়েছে বাঁশ থেকে নিচের কোনটি পাওয়া যায়। বাঁশ থেকে পাওয়া যায় সেলুলোজ। তারপরে তোমাদের রয়েছে নিচের কোনটিতে জৈব যৌগ বিদ্যমান। তো এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে হচ্ছে একমাত্র কাঠ হচ্ছে জৈব যৌগ, কাঠকে সহজে পচিয়ে ফেলা যায়। আর বাকি যে অপশনগুলো রয়েছে এগুলো হচ্ছে অজৈব যৌগ। সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে খাদ্যের প্রয়োজনীয় উপকরণ আমিষ কোন ধরনের যৌগ। খাদ্যের প্রয়োজনীয় উপকরণ আমিষ হচ্ছে একটি জৈব যৌগ। তাহলে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাবে এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।